চট্টগ্রামের ১৩ তলা বিশিষ্ট বিল্ডিংয়ের ১২ তলার শান্ত কাচ ঘেরা কেবিনের ভেতরটা অস্বাভাবিক নিস্তব্ধ। ল্যাপটপের কিবোর্ডের টিকটিক শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। কেবিনের ভেতরে বয়ে চলেছে এয়ার কন্ডিশনের টানা নরম বাতাস। ডেস্কের উপরে সাজানো বিভিন্ন ডকুমেন্টস আর পাশে পড়ে আছে একটা আধ খাওয়া কফির কাপ। রোশানাল নিজের ব্ল্যাক ব্যাক চেয়ারটায় বসে এক মনে ল্যাপটপের স্ক্রিনে ডুবে আছে। গায়ে জড়ানো কালো শার্টের আস্তিন কনুই অবধি গোটানো, গলার পাশের দুইটা বাটন খোলা, সিল্কি ঘন ব্রাউন চুলগুলো জেল দিয়ে পারফেক্টলি সেট করা, আর মুখের ভঙ্গি আগের মতোই ঠান্ডা, অনুভূতিহীন, নিস্তরঙ্গ। কিছুক্ষণের মধ্যেই নরম শব্দ করে কেবিনের দরজা খুলে গেল। নাইব ভেতরে ঢুকে সামনের চেয়ার টেনে তাতে বসে পড়ে। ওর মুখায়াব গম্ভীর, আর চোখে জমে আছে উদ্বিগ্নের ছাপ। রোশানার ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ সরিয়ে এক পলক নাইবের দিকে তাকিয়ে ফের কাজে ডুবে গেল। নাইব কিছুটা চাপা উচ্ছ্বাসিত গলায় বলে, শুনেছিস, দেশ তো তোলপাড় শুরু হয়ে গেছে সাবেক এমপি আশিক সরকারের মার্ডার নিয়ে। রোশানার ল্যাপটপের স্ক্রিনে চোখটা স্থির রেখে নিরাসক্ত গলায় বলল, সো হোয়াট? রোশানালের এমন নির্লিপ্ততায় নাইব হতাশ চোখে তাকিয়ে রইল রোশানালের দিকে। তবে ও খুব একটা অবাক হলো না, কারণ ও জানতো রোশানালের থেকে ঠিক এমনই এক রিয়াকশনই ও পাবে। তবুও নাইব নিজেকে সামলে নিয়ে বলে, সো হোয়াট মানে? লোকটার মৃত্যু যেভাবে হয়েছে দেশের মানুষ শিউরে উঠেছে। বর্তমানে দেশের টপ নিউজ এটা, আর তুই বলছিস সো হোয়াট? রোশানাল এবারও মুখে না তুলে শান্তভাবে বলল, কারোর মৃত্যুতে আমার কি যায় আসে। নাইব কিছুক্ষণ চুপ করে রইল, অতঃপর খুব নিচু কণ্ঠে শুধালো, খুনটা তুই করেছিস তাই না? রোশানাল টাইপ করা থামিয়ে নাইবের দিকে তাকালো। দুজনের দৃষ্টি মিলল মাত্র ক্ষণকালের জন্য। ও ফের চোখটা নামিয়ে ল্যাপটপে কাজ করতে করতে একেবারে ভাবলেশহীন স্বরে বলল, হুম। নির্লিপ্ত দুই অক্ষর, যেন কেউ জিজ্ঞেস করেছে আজ কফি খেলি কিনা। নাইব হতবাক হয়ে তাকিয়ে রইল বন্ধুর পানে। রোশানাল এখনো ল্যাপটপে একইভাবে কাজ করে যাচ্ছে। তার মুখে কোনো বিস্ময় নেই, কোনো অস্থিরতা নেই, আর না আছে এক ফোঁটা অনুতাপ। বন্ধুর এমন নির্লিপ্ত ব্যবহার নাইবকে চিন্তায় ফেলে দিল। ও হতাশ গলায় বলে, তুই সিরিয়াসলি কিছুই ভাবিস না? পুরো দেশ উত্তাল, পুলিশ অ্যালার্ট, প্রশাসন পাগলের মতো খুঁজি করছে। আর কে করেছে এইসব? যদি কোনোভাবে সবটা ট্রেস হয়ে যায়? রোশানার ল্যাপটপটা অফ করে চেয়ারে হেলান দিয়ে বসে শান্ত কণ্ঠে বলে, তোকে কে বলল ট্রেস হবে? প্রতি উত্তরে নাইব কোনো জবাব দিতে পারল না, কারণ ও ভালো করেই জানে জাওয়াদ যা করে তার এক ফোঁটাও প্রমাণ সে রাখে না। নাইবকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে রোশানাল ফের শুধায়, তুই অত ভাবিস না, আমার কাজ আমি ঠিক সামলে নেব, তোর এসব নিয়ে ভাববার দরকার নেই। নাইব দীর্ঘশ্বাস ফেলল। বন্ধুর এই অন্ধকার দিকটা সম্পর্কে সে বেশ ভালোভাবেই পরিচিত। ও কিয়ৎক্ষণ চুপ থেকে ধীর গলায় বলল, এভাবে আর কতদিন? মুহূর্তে রোশানলের চোখ দুটো জ্বলজ্বল করে ওঠে তীব্র ক্রোধের আগুনে। ও চোয়ালটা শক্ত করে ঠান্ডা গলায় হিসিয়ে বলে, যতদিন না ওই ফাকিং বাস্টারের নরকে পাঠাতে পারছি। ঠিক আছে, তোর যা ভালো মনে হয় কর। তারপরেও বলছি, দেশের অবস্থা ভালো নয়। প্রশাসন খুনিকে খুঁজছে, তোর সতর্ক থাকা দরকার। রোশানলের ঠোঁটের কোণে এক টুকরো ঠান্ডা হাসি খেলে যায়। ও ডেস্কের ওপর থেকে কাচের পেপার ওয়েটটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে বলে, যতই খুঁজুক খুঁজে পাবে না। আচ্ছা, এসব ছাড়, তুই আজ হসপিটালে যাবি না? হ্যাঁ যাব। দুপুর 12টার দিকে একটা ইম্পর্টেন্ট সার্জারি আছে, ওটা ইগনোর করা যাবে না। রোশানাল মাথা নাড়ে হালকা। দুজনেই নিজেদের মধ্যে আরো টুকটাক কথা বলায় ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় দরজা থেকে কড়া নাড়ার ঠক ঠক শব্দ ভেসে আসে। রোশানাল দ্রুত হাতে ডেস্কের ড্রয়ার থেকে মাস্ক আর কালো ক্যাপটা বের করে নেয়। দক্ষ হাতে মুখে মাস্ক পরে মাথার ক্যাপটা ভালোভাবে আটকে নিয়ে ঠান্ডা স্বরে বলে, কামিন। দরজা খুলে ভেতরে আসে গ্রে কোম্পানির একজন স্টাফ।
ও মাথা নিচু করে বিনম্র স্বরে বলে, স্যার, গতকাল যে ক্যান্ডিডেটরা জবের জন্য সিলেক্টেড হয়েছিলেন তারা সবাই রিপোর্ট করে ফেলেছেন। ঠিক আছে, সবাইকে তাদের ডিপার্টমেন্টের কাজটা বুঝিয়ে দাও। আর কিয়ত খান থেমে তারপর বলে, মিসেস মধু মির্জাকে আমার কেবিনে পাঠিয়ে দেবে। স্টাফ একটু ইতস্ত করে বলল, স্যার, মধু মির্জা এখনো অফিসে এসে পৌঁছায়নি। রোশানালের ভুরু সেদিয়ে গেল মুহূর্তেই। চোয়ালের লাইন শক্ত হয়ে উঠল। ফার্স্ট ডে অ্যান্ড শি ইজ লেট। স্টাফ অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। রোশানাল শান্ত গলায় বলল, ঠিক আছে, মিসেস মির্জা অফিসে এলে সরাসরি আমার কেবিনে পাঠিয়ে দেবে, উইদাউট ডিলে। স্টাফ দ্রুত মাথা নেড়ে বলে ওঠে, জি স্যার। তারপর সে নীরবে কেবিন থেকে বের হয়ে গেল। দরজা বন্ধ হতেই নাইব রোশানালের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বলল, মধু মির্জা? ওটাকে? রোশানালের রক্তাভ ঠোঁটের কোণে রহস্যময় হাসি খেলে যায়। মাস্কের আড়ালে থাকা সেই হাসিটা নাইভের চোখে পড়ল না। ও চোখটা নামিয়ে ল্যাপটপটা অন করতে করতে বলল, মাই পার্সোনাল সেক্রেটারি। নাইব বিস্মিত নয়নে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ দুটো গোল গোল করে বলে, পার্সোনাল সেক্রেটারি? তুই নিজে সিলেক্ট করেছিস? রোশানাল চেয়ার ঘুরিয়ে জানালার বাইরে চট্টগ্রামের ব্যস্ত শহরের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, হুম। নাইব কিছুটা আফসোসের স্বরে বলে, তোর মতো সাইকো মানুষের সাথে কাজ করবে মেয়েটা? আহারে, সত্যি মায়া হচ্ছে বেচারির জন্য। রোশানল আগুন চোখে নাইবের দিকে তাকালে। নাইব কোনো রকমে বোকা বোকা হাসে। সরি ভাই, না মানে আসলে আমি এটা বলতে চাইনি। আচ্ছা, আমি তাহলে উঠি, হ্যাঁ? হসপিটালে যেতে হবে, সার্জারির আগে প্রিপারেশন আছে। নাইব চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার দিকে হাঁটতে থাকে। ও হাঁটতে হাঁটতে একবার ফিরে তাকায় বন্ধুর দিকে। অতঃপর চিন্তিত স্বরে বলে, জাওয়াদ, প্লিজ সতর্ক থাকিস, দেশের অবস্থা ভালো নয়। রোশানাল গম্ভীর কণ্ঠে শুধায়, আই নো, বাট আমাকে জাওয়াদ বলে ডাকবি না, কতবার বলবো তোকে? সরি ব্রো, এতদিনের অভ্যাস তো। আসছি, পরে দেখা হবে। নাহিব গভীর শ্বাস ফেলে কেবিন থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হতে যেতেই কেবিনের ভেতরে ফের নেমে এলো নিস্তব্ধতা। বাইরের কাচের জানালা দিয়ে শহরটা দেখা যাচ্ছে। একটা রুদ্ধশ্বাস ফেলে রোশানাল ফের কাজে ডুবে গেল। ঘড়ির কাঁটা ইতিমধ্যে 10টা 13 পেরিয়ে গেছে। গ্রে কোম্পানির বিশাল গ্লাস ডোর ঠেলে দ্রুত পায়ে ভেতরে ঢুকলো মধু। স্বচ্ছ কাচের দরজা খুলতেই ঠান্ডা এয়ার কন্ডিশনের বাতাস ওর গায়ে লাগে এসে। সকাল 8টায় বাসা থেকে বের হয়েছিল মধু। ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে দ্রুত অফিসে আসবে ভেবেছিল, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। বাইরে প্রচন্ড ভিড়। সাবেক এমপি আশিক সরকারের মৃত্যুকে কেন্দ্র করে পুরো শহর অশান্ত। প্রশাসন জারি করেছে পরবর্তী 24 ঘন্টার জন্য সকল যান চলাচল নিষেধ। আর রাস্তায় গাড়ি নেই, বাস নেই, সিএনজি নেই, এমনকি একটা রিক্সাও খুঁজে পাওয়া দুষ্কর। রাস্তায় যাও 2-1টা গাড়ি দেখা মেলে, সেগুলো ব্যক্তিগত গাড়ি। তাই এক প্রকার বাধ্য হয়েই মধু পুরো রাস্তাটা হেঁটে হেঁটে এসেছে। মধুর শ্বাস ওঠানামা করছে দ্রুত। ও ব্যাগের ট্রাপটা শক্ত করে চেপে ধরে রিসিপশনে গিয়ে এগিয়ে যায়। রিসিপশন ডেস্কের সামনে এসে নম্র গলায় বলল, আসসালামু আলাইকুম, আমি মধু মির্জা, আমাকে জবের জন্য কোম্পানি থেকে মেইল করা হয়েছিল। রিসিপশনিস্ট ফাইলটা চেক করে মাথা তুলে মধুর দিকে তাকিয়ে বিনম্র গলায় বলল, জি ম্যাম, আপনার জন্য নির্দেশ আছে, সরাসরি সিইও এর কেবিনে যেতে বলা হয়েছে। মধু হালকা মাথা নেড়ে ধন্যবাদ জানিয়ে লিফটের দিকে হাঁটা শুরু করে। ইতিমধ্যেই ওর ভেতরে ধকধকানি শুরু হয়ে গেছে। ফ্লোরের চকচকে মার্বেল টাইলসে ওর হিলের নরম শব্দ চারিদিকে প্রতিধ্বনিত হচ্ছে। গতকাল রোশানলকে দেখার পর মধু সারাটা রাত এক ফোঁটাও ঘুমাতে পারেনি। পুরো রাতটা কেবলই ছটফট করে কাটিয়েছে। কোম্পানি থেকে জব সিলেকশনের মেইল পাওয়ার পরেও মধু ভেবেছিল আসবে না। রোশানলকে দেখালে মধুর জাওয়াদের কথা মনে পড়বে, নিজেকে সামলাতে কষ্ট হবে, কিন্তু মনকে বোঝানো যায়নি। হাজার চেষ্টা করেও নিজেকে আটকাতে পারেনি। তাই আজ সকাল হতে হতেই সে ছুটে এসেছে।
শুধু একবার জাওয়াদকে দেখবে বলে, শুধু একবার। সে যদি রোশানাল হয়েও থাকে তাতে কি, সে তো দেখতে সম্পূর্ণ জাওয়াদের মতোই। সেই জন্য রোশানলকে একবার চোখের দেখা দেখার জন্য লোভ সামলাতে পারেনি মধু। কিন্তু এটা কি ও ঠিক করছে? ওর কি আসা উচিত হয়েছে? জাওয়াতকে হারানোর পর এত বছর চেষ্টা করেছে সবকিছু ভুলে যেতে, কিন্তু রোশানলকে দেখার পর আবারও সব ওলটপালট হয়ে গেছে। এমন অসংখ্য প্রশ্ন মধুর ভেতরটাকে জর্জরিত করে তোলে। পৃথিবীতে নাকি 7 জন মানুষ একই রকম দেখতে হয়। এই মুহূর্তে মধুর মনে হচ্ছে পৃথিবীর সেই একই দেখতে 7 জন মানুষেরই তথ্যটাই সত্যি, কিন্তু তাই বলে এতটা মিল থাকতে পারে? বলা চলে রোশানল একদম জাওয়াদের কার্বন কপি। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মধুর কণ্ঠনালী চিরে। ওর অন্তরস্থলে জমে থাকা ব্যথার সাথে একটা নিরবিচ্ছিন্ন আশা মিশে থাকে। সত্যি, সে যদি জাওয়াদ হয়। কিন্তু পর মুহূর্তেই আবারও ভাবল, সে কি করে জাওয়াদ হবে? সে তো নিজের মুখেই স্বীকারোক্তি দিয়েছে সে রোশানল। সবটা অসম্ভব জেনেও মধুর মন কোনোভাবেই বিশ্বাস করতে চায় না। ভাবনার জালে ডুবে থাকা মধু লিফটের সামনে এসে দাঁড়ায়। লিফটের বোতাম প্রেস করতেই ক্ষণকালের মধ্যে লিফটের দরজা খুলে যায়। লিফটের ভেতর ঢুকে মধু একটা গভীর শ্বাস টানে। ওর শরীরটা হালকা কাঁপছে, বুকের ভেতরটা ধকধকানি আরো বেড়ে গেছে। পালস অস্বাভাবিকভাবে দ্রুত হচ্ছে। মিনিটের ব্যবধানে লিফটটা 12 তলায় উঠে এলো। দরজা খুলে যেতেই ঠান্ডা বাতাসের ঝাপটা ওর মুখে এসে লাগে। একটা শুষ্ক ঢোক গিলে মধু লিফট থেকে বেরিয়ে এলো। 12 তলার লম্বা নিস্তব্ধ কাচ ঘেরা করিডোরটা যেন বরফের মতো ঠান্ডা। চারপাশে একটা শীতল শীতল ভাব। মধু গলার ভেতর শুকনো ভাব নিয়ে পাহাড়ের মতো একটা ভারী শ্বাস টেনে কেবিনের দিকে এগিয়ে গেল। কেবিনের সামনে যেয়ে ও আবারও থমকে দাঁড়ালো। ওর হাতের তালু ঘেমে ভিজে গেছে, গলা শুকিয়ে এসেছে, হৃৎপিণ্ডটা অস্বাভাবিক হারে স্পন্দন করছে, যেন এখনই কেউ ভেতর থেকে হৃৎপিণ্ডটা তুলে বাইরে এনে রাখবে। মধু চোখটা বন্ধ করে নিজেকে সামলায়, অতঃপর হাত বাড়িয়ে কাচের দরজায় আস্তে ধীরে নক করে। দরজার অপর প্রান্ত থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠস্বর, হু আর ইউ? মুহূর্তের মধ্যেই মধুর পুরো শরীর অবশ হয়ে আসতে চাইল সেই অপরিচিত কণ্ঠস্বরের শব্দে। তবুও নিজেকে সামলে নিয়ে বলল, আমি মধু, মধু মির্জা। ভেতরে কয়েক মুহূর্ত নিস্তব্ধ, কোনো শব্দ আসলো না। তারপরেই আবার সেই একই ঠান্ডা গম্ভীর কণ্ঠস্বর, কাম ইন মিস মধু মির্জা। একটা শুষ্ক ঢোক গিলে মধু আস্তে করে দরজা ঠেলে ভেতরে ঢোকে। কেবিনে আসতেই প্রথমে ওর চোখে পড়ে দুই পাশ জুড়ে বিশাল কাচের দেওয়ালের বাইরে চট্টগ্রাম শহরের দৃশ্য, আর রুমের এক কর্নারে রাখা বিশাল ওর কাঠের ডেস্কের সামনে রোশানল বসে আছে তার ব্ল্যাক ব্যাক চেয়ারটায়, মুখে কালো মাস্ক, মাথা জড়ানো কালো ক্যাপ। রোশানল এক নজরে মধুর দিকে তাকিয়ে ধীরে ধীরে মাস্কটা খুলে ফেলে। তারপর মাথা থেকে ক্যাপটা খুলে ডেস্কের ড্রয়ে রেখে দেয়। মুহূর্তেই মধুর ভেতরটা ব্যথায় জর্জরিত হয়ে গেল। ভেতরটা ছটফট করে উঠল। ও আর একবার একেবারের জন্যেও রোশানলের দিকে তাকালো না। ওর চোখ দুটো কেমন যেন জ্বালা করছে, মনে হচ্ছে যে কোনো সময় চোখের কোণ বেয়ে ফোঁটায় ফোঁটায় জল গড়িয়ে পড়বে। ও ডেস্কের সামনে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে। রোশানল শান্ত চোখে তাকিয়ে থাকে মধুর দিকে। কিছুক্ষণের মধ্যেই ওর ভুরু কুঁচকে ওঠে। এই মেয়েটা এভাবে কেন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে? ফার্স্ট ডে অ্যান্ড ইউ আর লেট, মিসেস মধু মির্জা। গলার স্বর ঠান্ডা, আর শব্দগুলো ছুরির মতো ধারালো। মাথা নিচু করে শান্ত গলায় বলল, সরি স্যার, আসার সময় রাস্তায়। কিন্তু কথা শেষ হবার পূর্বেই ফের শোনা গেল রোশানলের তীক্ষ্ণ ঠান্ডা কণ্ঠস্বর, আই ডোন্ট ওয়ান্ট এক্সকিউজ। মধু ঠোঁট কামড়ে চুপ করে দাঁড়িয়ে থাকে।
কিছুক্ষণ পরে রুশানল শান্ত স্বরে বলে, সিট। মধু আস্তে ধীরে ডেস্কের সামনে রাখা নরম কুশন কাভারে মোড়ানো চেয়ারটা টেনে তাতে বসে পড়ে। শরীরটা যেন শক্ত হয়ে আছে। ওর চোখের দৃষ্টি এখনো নিচের দিকে। দুজনের মাঝে কিছুক্ষণের জন্য অস্বস্তিকর নীরবতা নেমে এলো। মধু কিছু একটা ভেবে তারপর হঠাৎই মাথা তোলে, রোশানলের দিকে তাকায়। স্যার, আমি আমি জবটা করব না। রোশানল শান্তভাবে চেয়ারে হেলান দিল। কোনো বিস্ময় নেই, কোনো প্রশ্নও নেই, শুধু ঠোঁটের কোণে ধীরে ধীরে এক টুকরো বাঁকা হাসি খেলে গেল। অলরাইট, মিসেস মির্জা। তারপর আবারও কিয়ৎক্ষণের জন্য নীরবতা শেষে শোনা গেল রোশানলের শান্ত কণ্ঠস্বর, বাট যদি আপনি জবটা না করেন, আমি অন্য কাউকে নতুন করে হায়ার করব। মধু কোনো কথাই বলল না, কেবলই মাথা নিচু করে চুপচাপ বসে রইল। রোশানল ফের বলল, তোমার স্যালারি হবে 60,000 টাকা পার মান্থ, অর্থাৎ প্রতি মাসে। মধু হতভম্ব চোখে তাকালো রোশানলের পানে। বিস্ময়ে ইতিমধ্যে ওর চোখ দুটো গোল গোল হয়ে গেছে। মধু যেন নিজের কানকে বিশ্বাসই করতে পারছে না। 60,000 টাকা! এত বিশাল পরিমাণ টাকার অ্যামাউন্ট! ওর বর্তমান জবে কত পায়? মাত্র 18,000। মাসের শেষে সংসার চালাতে হিমশিম খেতে হয়। ছেলের স্কুলের খরচ, সংসারের খরচ, ছোট বোনের পড়াশোনার খরচ, তার ওপর বোনটা টিউশনি করে কেবলই ওকে সাহায্য করার জন্য। এইসবের মাঝে ওর নিজের খরচের কথা না হয় বাদই দিল। যারা এতিম, যাদের মাথার উপরে কোনো ভরসার হাত নেই, তারাই বোঝে জীবনের সক্রিয়তা আসলে কতটুকু। তাছাড়া এমন সুযোগ, এমন স্যালারি কি সহজে পাওয়া যায়? মধুর মাথা ঘুরছে। কি করা উচিত আর কি করা উচিত না কিছুই বুঝতে পারছে না। কিন্তু এমন সুযোগ তো জীবনে আর আসবে না, সন্দেহ। এটা হাতছাড়া করা মানে বোকামি। রুশানল হতভম্ব স্বরে শান্ত স্বরে বলে, আমি তোমাকে 10 মিনিট সময় দিলাম ভাববার জন্য। মধু আনমনে জিভ দ্বারা নিজের গোলাপি অধর জোড়া ভিজিয়ে নিল। ভেবেছিল এই মানুষটার থেকে দূরত্ব বজায় রাখবে, এতে করে নিজের যন্ত্রণার ভার কিছুটা হলেও কম হবে। কিন্তু পরিস্থিতি আর নিয়তি যেন অন্য কিছু চাইছে। এই জবটা হাতছাড়া করলে জীবনে এমন ভালো বিশাল অ্যামাউন্টের জব যে ও আর পাবে না সে বিষয়ে ও নিশ্চিত। মধুর ভাবনার জাল ছিন্ন বিচ্ছিন্ন হলো রুশানলের শান্ত কণ্ঠস্বরে। সুতরাং তুমি কি চিন্তা করলে? জবটা করবে কি করবে না? মধুর কণ্ঠস্বর কাঁপছে, তবুও নিজেকে কোনো রকমে সামলে বলল, জি করব, আমি এই জবটা করব। রুশানলের ফিনফিনে রক্তাভ ঠোঁটের কোণে রহস্যময় গভীর হাসি ফুটে উঠল। ও ডেস্কের ড্রয়ার খুলে কিছু পেপার বের করে মধুর সামনে রাখলো। ওকে, ভালো, সাইন করো এখানে। মধু কাঁপা কাঁপা হাতে কাগজগুলো তুলে নিল, সাইন করতে নিবে। তখনই রোশানাল বলল, সাইন করার পূর্বে পেপারগুলো পড়ে নেওয়া উচিত। মধু শান্তভাবে বলল, এগুলো অফিসিয়ালি, কিছু হবে নিশ্চয়ই। রোশানল আর কিছুই বলল না, কেবলই মনে মনে হাসলো। মধু রোশানলের নীরবতাকে সম্মতি হিসাবে ধরে নিল। ও একে একে সব পেপারে সাইন করে ফেলে। সাইন শেষ হতেই রোশানল পেপারগুলো একটা ফাইলে রেখে ফাইলটা ডেস্কের ড্রয়ারে রেখে দিল। ওর ফোনটা তুলে দ্রুত একটা নাম্বার ডায়াল করে। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দরজায় নক পড়ে। মে আই কাম ইন স্যার? রোশানল অবিশ্বাস্য দ্রুততার সাথে মুখে মাস্ক পরে নিয়ে ক্যাপটা মাথায় পরে নিল। এখন কেবল ওর তীক্ষ্ণ ধূসর বাদামি চোখ দুটো দেখা যায়। মধু হতবাক হয়ে গেল। ও হা করে তাকিয়ে রইল রোশানলের মুখের দিকে। ম্যানেজার কেবিনে আসতেই রোশানল ঠান্ডা কণ্ঠে বলল, এটা হচ্ছে মধু মির্জা। তুমি তার ডিটেলস দেখো। সে আমার পার্সোনাল সেক্রেটারি এখন থেকে। ম্যানেজার মাথা নেড়ে বিনম্র স্বরে বলল, ওকে স্যার। তারপর মধুর দিকে তাকিয়ে বলে, প্লিজ ম্যাম, আমার সাথে আসেন। মধু উঠে দাঁড়ায়,
কেবিন থেকে বের হওয়ার সময় একবার পেছনে ফিরে রুশানলের দিকে তাকায়। রুশানল এক মনে জানালার বাহিরে তাকিয়ে। অজান্তেই একটা চাপা শ্বাস বেরিয়ে আসে মধুর কণ্ঠনালী চিরে। ও কেবিন থেকে বেরিয়ে গেলে রুশানল বাহির থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকায়। সে দরজা দিয়ে একমাত্র ওর হানি বার্ড বের হয়ে গেল। স্কুল ছুটির পর মেহেরানের হাত শক্ত করে ধরে রাস্তার পাশ দিয়ে হাঁটছে মায়া। সময়টা এখন সকাল 11টা হলেও রোদের তেজ তেমন একটা নেই। চারপাশটা বেশ থমথমে আর রাস্তায় গাড়ি চলাচল একেবারে নেই বললেই চলে। এতটা রাস্তা হেঁটে যেতে হবে ভাবতেই বিরক্তিতে অন্তরস্থল ছুঁয়ে যায় মায়ার। কিছুক্ষণ আগে মধু ফোন করে বলে দিয়েছে আজ যেন ও মেহেরানকে বাসায় নিয়ে যায়। ও একেবারে অফিস শেষ করে বাসায় ফিরবে। ছোট ছেলেটা মায়ার হাত ধরে হাঁটছে আর হাসি মুখে স্কুলের গল্প করছে, কিন্তু মায়ার সেই সবে মোটেও ধ্যান নেই। এই মুহূর্তে ও যত দ্রুত সম্ভব বাসায় যেতে পারলেই বাঁচে। সামনে ওর এইচএসসি ফাইনাল এক্সাম, মাথার ওপরে প্রচুর পড়াশোনার চাপ। কোনোভাবে রেজাল্ট খারাপ করা যাবে না। ও মেহরানের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে দ্রুত হাঁটতে শুরু করলো। এমন সময় রাস্তার পাশ দিয়ে দ্রুত গতিতে একটা চকচকে কালো গাড়ি চলে গেল। গাড়ির চাকার ঘূর্ণিতে রাস্তার জমে থাকা নোংরা কাদা জল ছিটকে সরাসরি এসে পড়ল মায়ার শরীরের ডান পাশে। এক মুহূর্তেই পুরো পাশটা কাদায় মাখামাখি। মায়া হতভম্ব হয়ে গেল। ও গোল গোল চোখে জামাটার দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। 2টা টিউশনির টাকা জমিয়ে ও জামাটা কিনেছিল, আজই প্রথম পরেছে। আর প্রথম দিনেই জামাটার এমন বেহাল অবস্থা দেখে মায়ার ভীষণ কান্না পেল। রাগে আর কষ্টে মায়ার পুরো শরীরটা তিরতির করে কাঁপছে। গাড়িটা ইতিমধ্যেই বেশ দূরে চলে গেছে। ও ঠোঁট কামড়ে আশেপাশে তাকাতেই রাস্তার এক পাশে বেশ অনেকগুলো ইটের টুকরো পড়ে থাকতে দেখলো। এক মুহূর্তে সময় নষ্ট না করে মায়া তড়িৎ গতিতে একটা মাঝারি সাইজের ইটের টুকরো হাতে তুলে নিল। সেটা গাড়ির দিকে ছুঁড়ে মারলো। ইটের টুকরোটা উড়ে গিয়ে গাড়ির পেছনের কাচে এসে লাগলো। মুহূর্তেই চিরচির ক্রাক শব্দ তুলে গাড়ির ব্যাক সিটের গ্লাসটা ফেটে চৌচির। মায়া চোখ বড় বড় করে সেই দিকেই তাকিয়ে রইল। এত দূরে ছুঁড়ে মারলেও টার্গেট মিস হয়নি দেখে ওর ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির হাসি ফুটে উঠল। কিন্তু আনন্দটা বেশিক্ষণ অবধি স্থায়ী হলো না। গাড়ির সাথে সাথে ব্রেক করে থেমে গেল রাস্তার মাঝখানে। মায়ার ভুরু কুঁচকে গেল। বাচ্চা ছেলেটা ভয়ে মায়ার হাতটা আরো শক্ত করে আঁকড়ে ধরলো। কয়েক সেকেন্ডের মাথায় গাড়ির দরজা খুলে নামলো একজন সুদর্শন যুবক। পরনে তার চারকোল কালারের শার্ট আর হোয়াইট ডেনিম। শার্টের আস্তিন কনুই অবধি গোটানো। সিল্কি চুলগুলো হালকা এলোমেলো হলেও একটা আলাদা ব্যক্তিত্ব ফুটে উঠেছে চেহারায়। ছেলেটার রাগে লাল হওয়া মুখটা দেখে অসম্ভব রকমের আকর্ষণীয় লাগছে। মায়া কয়েক মুহূর্ত হা করে তাকিয়ে থাকলো ছেলেটার দিকে, কিন্তু ওর মুগ্ধতা ঠিক 4 সেকেন্ডের মাথায় ভেঙে চুরমার হয়ে গেল ছেলেটার বাজখাই গলার চিৎকারে। হোয়াট দ্য হেল, ইউ আর ফাকিং গার্ল! কি করেছো এটা? মায়া প্রথমে ভয় পেলেও পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বলল, দেখেন মিস্টার, একদম আমার সাথে রাগ দেখাবেন না। গাড়ি চালানোর সময় কি চোখ কাঠের চশমা পরে গাড়ি চালান নাকি? আমার নতুন জামাটা তো একেবারে নষ্ট করে দিয়েছেন। একটা ক্ষমা তো দূরের কথা, উল্টো আমাকেই দোষ দিচ্ছেন। মেহেব হতভম্ব হয়ে বলল, জাস্ট কাদা লেগেছে বলে গাড়ির কাঁচটা ভেঙে ফেললে? রাগে মায়ের ফর্সা মুখটা লাল হয়ে গেছে। ও জোরে চেঁচিয়ে বলে ওঠে, ভাঙবো না তো কি করব? হ্যাঁ, এই জামাটা কিনতে আমাকে 2টা টিউশনির টাকা জমানো লাগছে। সেইটা নষ্ট করলে মানুষ কি করে শুনি তালপাতার পাখা দিয়ে আপনাকে বাতাস করবে? মেহেব শান্ত চোখে মায়ের কাদা মাখা জামার দিকে তাকায়, অতঃপর ঠান্ডা গলায় বলে, আমি করেছি তার প্রমাণ কি? মায়া স্তম্ভিত, হতভম্ব, বাকরুদ্ধ। বিস্ময়ে যে ও কথা বলার ভাষাই হারিয়ে ফেলে। প্রচন্ড রাগে ও কাঁপতে কাঁপতে বলে, মানে আপনি বলছেন আমি মিথ্যা বলছি? আপনি নিজেই এসেছেন এই রাস্তা দিয়ে কিছুক্ষণ আগে আমার গায়ে কাদা ছিটিয়ে, আর এখন বলছেন প্রমাণ কোথায়? মেহেব কাঁধ বাঁকিয়ে শান্ত গলায় বলল, এই শহরে তোমার মতো আরো অনেক পাগল ঘোরে যারা এমন উল্টোপাল্টা
কথা বলে বেড়ায়। মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ও হতভম্ব হয়ে তাকিয়ে থাকে মেহেবের দিকে। এতটা রূঢ় আর নির্লজ্জ কথাবার্তা বলছে, অথচ ওকে কিনা পাগল বলছে। প্রচন্ড রাগে ওর গলা কেঁপে ওঠে। রাগ, অপমান আর বিরক্তি মিলে ওর ভেতরটা ঝাঁঝরা হয়ে যাচ্ছে। ও ঠোঁট টিপে আগুন গলায় বলে, আপনার সাহস তো কম না? আপনি নিজের অপরাধ অস্বীকার করছেন না, আবার উল্টো আমাকেই পাগল বলছেন। মেহেব ভাবলেশহীন গলায় বলে, যা দেখলাম তা তো আমার এমনটাই মনে হয়। মেহেবের গা জ্বালানো কথায় মায়ের ভেতরটা আরো উত্তপ্ত হয়ে ওঠে। ও কড়া গলায় কিছু বলতে যাবে, তখনই মেহেব বলে ওঠে, এখন এসব পাগলামি বাদ দিয়ে আমার গাড়ির ক্ষতিপূরণ দাও। মায়ের সমস্ত শরীর তিরতির করে কাঁপছে। ও ঠোঁট কামড়ে নিজের ব্যাগটা সামলে নিয়ে বলে, আমি যে আপনার গাড়ির কাঁচ ভেঙেছি, তার প্রমাণ কি? মেহেব ঠান্ডা চোখে মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আশেপাশের সবাই দেখেছে মিস, দাঁড়িয়ে তো আসেনি। যে দেখেছে তাকে ধরে নিয়ে আসুন। মেহেব কিছু বলতে নিবে তার পূর্বেই মায়া আবারও বলল, শুনুন মিস্টার, আপনার হাতে হয়তো অসংখ্য সময় আছে, কিন্তু আমার হাতে নেই। গাড়ির কাঁচ ভাঙার কথাই যেহেতু বলছেন, তবে শুনুন, আপনি আমার জামা নষ্ট করে দিয়েছেন, তো হিসাব বরাবর। এই বলে মেহেবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে মেহরানের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে মায়া হনহন করে সেখান থেকে চলে গেল। এদিকে মেহেব দাঁতে দাঁত চেপে মায়ার দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে আওড়ালো, রেডিকুলাস। প্রায় ঘন্টাখানিক পর মেহেবের গাড়িটা এসে থামে গ্রে কোম্পানির সামনে। মেহেব গাড়িটা পার্ক করে লিফট ধরে ওপরের ফ্লোরে উঠল। পুরো অফিসটা ঠান্ডা সিরিয়াস মুডে আছে। কর্মচারীরা সবাই নিজেদের কাজে ব্যস্ত। মেহেব সোজা করিডোর পেরিয়ে রোশানলের কেবিনের সামনে গিয়ে থামলো। ও দরজা ঠেলে ভেতরে ঢুকে বলল, ভাইয়া ব্যস্ত আছো? কোনো জবাব নেই। মেহেব হতাশার শ্বাস ফেলে সামনের চেয়ারটা টেনে তাতে বসে পড়ে। চেয়ারে পা মেঝেতে ঘষা লেগে কর্কশ শব্দ তুলতেই রোশানল কপালে বিরক্তির ভাঁজ ফেলে এক ঝলক মেহেবের দিকে তাকালো, তারপর আবারও ফাইলে চোখ নামিয়ে নিল। মেহেব পা ছড়িয়ে হাত দুটো মাথার পেছনে এনে হেলান দিয়ে বলল, কেমন আছো ভাইয়া? রোশানল হাতের কলমটা থামিয়ে বিরক্তির চোখে তাকালো। ওর দৃষ্টি এতটাই ঠান্ডা যে এক মুহূর্তে মেহেব বুঝে ফেলল যে কারোর অবান্তর কথায় কান দেওয়ার মানুষ সে নয়। মেহেব নিজের হাসিটা আড়ালে রেখে বলল, এভাবে তাকাচ্ছ কেন? আমি তো শুধু জানতে চাইছিলাম তুমি ভালো আছো কিনা। যদিও তোমার ভালো থাকার সময় খুব দ্রুতই শেষের দিকে এগোচ্ছে। রোশানল বিরক্তির মুখে বলে, যা বলার আছে সরাসরি বলো, নাটক করো না। মেহেব গভীর শ্বাস টেনে স্বাভাবিক গলায় বলে, রুমেলি আপু আসছে। এক মুহূর্তে রোশানলের চোয়াল শক্ত হয়ে গেল। ভুরু অবধি কেঁপে উঠল তীব্র রাগে। কে বলল তোকে? মম বলেছে। রুমেলি আপু নাকি মমের কাছে কান্নাকাটি করছিল তোমার কাছে আসার জন্য। রোশানল দাঁতে দাঁত চেপে হিস হিসিয়ে বলে, আর তুই গাধার মতো ঠিকানাটা দিয়ে দিয়েছিস, তাই না? দেখো ভাইয়া, আমার সাথে একদম রাগ দেখাবে না। মম যখন তোমার সঙ্গে রুমেলি আপুর বিয়ের কথা বলছিল, তখন তো মমকে না বলতে পারোনি। এখন আমার উপরে অযথা রাগ ঝাড়ছো কেন? ওটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল, আর তোকে নিউ ইয়র্ক থেকে সাথে করে নিয়ে আসাটাও আমার জীবনের আরেকটা ভুল। মেহেব চোখ বড় বড় করে বলে, মানে এখন সব দোষ আমার? আমি তো তোমার ভালোর জন্যই তোমাকে জানালাম, আর তুমি আমার সাথে রাগারাগি করছো। রোশানল গভীর শ্বাস টেনে নিজেকে শান্ত করতে চোখটা বন্ধ করলো। রাগে ওর শরীরের সমস্ত শিরা উপশিরা জ্বলে যাচ্ছে। ও চোখটা মেলে মেহেবের দিকে তাকায়, তারপর গম্ভীর গলায় শুধায়, স্টুপিড মেয়েটা কবে ফিরে যাবে? ওটা আমি কি করে জানবো? আপু আসবে, তারপরেই তো জানা যাবে। রোশানল নিজের রাগটাকে সামলাতে না পেরে গর্জে উঠল, গেট আউট! এক্ষুনি আমার চোখের সামনে থেকে দূর হও। মেহেব ঠোঁট বাঁকিয়ে উঠে দাঁড়ালো। আরে বাবা, এত রাগ দেখানোর কি আছে, যাচ্ছি তো আমি। রোশানল আগুন চোখে মেহেবের দিকে তাকায়। মেহেব আর একটা শব্দ উচ্চারণ করার সাহস পেল না। ও কোনো রকমে হেসে দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। এইদিকে তীব্র রাগে রোশানলের সমস্ত শরীর থরথর করে কাঁপছে। ও দাঁত চেপে হিস হিস করে আওড়ালো,
ওখানে স্টুপিড মেয়েটার জন্য শান্তি পায় না, এখানে আসলেও শান্তি নেই। এখন আবার গলায় ঝুলে পড়ার জন্য এখানে চলে এসেছে। মমের জন্য ওকে কিছু বলতেও পারি না, না হলে রাগের মাথায় কবে ওটাকে যে খুন করে ফেলতাম কে জানে। ঘড়ির কাঁটায় ইতিমধ্যে রাত 8টা পেরিয়েছে। অফিস থেকে বের হওয়ার পর রিক্সা বা গাড়ির দেখা না পাওয়ায় পুরো 1 ঘন্টা রাস্তা হেঁটে আসতে হয়েছে মধুকে। ক্লান্তিতে ওর পা দুটো যেন আর আগাতে চাইছে না, গলা শুকিয়ে কাঠ, মাথার ভেতরটা ঝিমঝিম করছে। অফিসের প্রথম দিনেই ওকে গুনে গুনে 12টা ফাইল সলভ করতে হয়েছে। একের পর এক রিপোর্ট, ডাটা এন্ট্রি, মিটিং, সব মিলিয়ে শরীরটা যেন চিৎকার করে বলছে আর পারছি না। মধু এক হাতে নিজের কপালটা চেপে ধরে বিড়বিড় করে আওড়ালো, ইস, এখন যদি 1 কাপ ধোয়া ওঠা কফি পাওয়া যেত। আরো কিছু দূর এগোতেই একটা গলির সামনে এসে থামলো। গলির ভেতরটা সম্পূর্ণ অন্ধকার, যেন কোথাও এক ফোঁটা আলো রেশ খুঁজে পাওয়া দুষ্কর। দূরে একদম শেষ মাথায় একটা স্ট্রিট ল্যাম্প পোস্ট এমন ভাবে টিমটিমে আলো ছড়াচ্ছে যেন আলোটাও নিজের হাল ছেড়ে দিতে প্রস্তুত। এই গলি পেরিয়ে সামনে আরেকটা সরু গলির একদম শেষ মাথায় মধুর বাসা। ও গভীর একটা শ্বাস ফেলে গলির ভেতরে হাঁটতে শুরু করে। ওর ভেতরটা অস্বস্তিতে আড়ষ্ট হয়ে আছে। চারপাশ এতটাই নিস্তব্ধ, কেবল ওর হিলের শব্দটুকু ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। কয়েক পায়ে এগোতেই মধুর ভেতর একটা অজানা আতঙ্ক চেপে বসলো। ওর মনে হলো কেউ একজন ওর পেছনে পেছনে আসছে। তার পায়ের শব্দটাই খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। ওর বুকের ভেতরটা ধক করে উঠল, শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। মধু ধীরে ধীরে পেছনে ফিরে তাকালো, আর সেই মুহূর্তেই ওর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। গলির অন্ধকারে দাঁড়িয়ে আছে লম্বা চওড়া একজন ব্যক্তি। পরনে তার লম্বা কালচে ওভারকোট আর মাথায় একটা কালো ক্যাপ জড়ানো। অন্ধকারের কারণে তার মুখটা কোনোভাবেই দেখা যাচ্ছে না। মধু শুধু অনুভব করলো ব্যক্তিটির ভৌতিক উপস্থিতি। মধুর গলা শুকিয়ে গেল, হৃৎপিণ্ডের স্পন্দন বেড়ে গেল। আর এক মুহূর্তও সময় নষ্ট না করে ও দ্রুত পায়ে হাঁটা শুরু করলো। কিন্তু সমস্যা হলো, মধু যত দ্রুত হাঁটছে, পেছনের ব্যক্তিটিও ঠিক একই তালে কাছে এগিয়ে আসছে। মধুর বুকটা ধড়াস ধড়াস করছে, ওর শ্বাস ভারী হয়ে উঠছে, ভয়ে ওর সমস্ত শরীর থরথর করে কাঁপছে। আর 1 সেকেন্ডও সময় নষ্ট না করে মধু দৌড় দিল, কিন্তু কয়েক পা যাওয়ার পরই হঠাৎ লোহার মতো শক্ত একটা হাত ওর কবজি চেপে ধরলো। মধু হতবিহ্বল হয়ে সেই জায়গাতেই থমকে দাঁড়িয়ে গেল। ও চিৎকার করার পূর্বেই টান মেরে ব্যক্তিটি ওকে নিজের বুকের সঙ্গে চেপে ধরলো। মধু যেন বিস্ময়ে কথা বলার ভাষা অবধি হারিয়ে ফেলল। এর পরের মুহূর্তে ব্যক্তিটি এক হাতে ওর কোমর জড়িয়ে ধরে অন্য হাত ওর কানের নিচে গলিয়ে দিয়ে ওর মুখটা কাছে টেনে নিল। মুহূর্তেই মধুর নিঃশ্বাস আটকে এলো। ও বিস্ময়ে নড়াচড়া করতে পর্যন্ত ভুলে গেল। ব্যক্তিটি মনে মনে হাসলো, তারপর কোনো সতর্ক ছাড়াই মধুর গোলাপি কোমল ঠোঁটে তীব্র অস্থিরতায় ডুবে গেল। তার ঠোঁটের আদুরে স্পর্শ এতটাই গভীর আর নেশাগ্রস্ত যে মধুর সমস্ত শরীর শিরশির করে উঠল। মধু বিস্ফোরিত চোখে হতভম্বের ন্যায় দাঁড়িয়ে রইল। এই মুহূর্তে ওর কেমন রিয়াক্ট করা উচিত এটা বুঝতে পারলো না। ওর শরীরের সমস্ত শিরা উপশিরা শুধু অনুভব করছে এক জোড়া শুষ্ক ঠোঁট তীব্রভাবে ওর ঠোঁটের সমস্ত নিঃশ্বাস চুষে নিচ্ছে। মধুর সম্বিত ফিরতেই ও ছাড়া পাওয়ার জন্য ছটফট করে উঠল। এতে অপর প্রান্তের ব্যক্তিটির চোখে মুখে তীব্র বিরক্তি এসে জমা হলো। ব্যক্তিটি মধুকে ছাড়বে তো দূরের কথা, উল্টো মধুর কোমরে থাকা নিজের হাতটা মধুর কামিজের নিচে গলিয়ে দিয়ে ওর মাধুর্যময় নগ্ন কোমর চেপে ধরে নিজের সাথে আরো মিশিয়ে নিল। কোমরের ভাঁজে হাতের ঠান্ডা শীতল স্পর্শে মধুর সমস্ত শরীর শিরশির করে উঠল। ক্ষণকাল পর ব্যক্তিটি ওর ঠোঁট ছেড়ে দিয়ে মধুর কোমল গলার ত্বকে মুখ ডুবিয়ে দিল। শিউরে উঠল মধু। ও কিছু বুঝে ওঠার আগেই ব্যক্তিটি ওর কামিজের হাতা নামিয়ে নিয়ে মধুর কাঁধ উন্মুক্ত করে ফেলল। ভয়ে আতঙ্কে মধুর চোখে জল জমে গেল। নিজেকে ছাড়ানোর জন্য মধু যতই চেষ্টা করে ততই ব্যক্তিটির ছোঁয়া আরো গভীর হয়ে ওঠে। ওর কাঁধের উন্মুক্ত ত্বকে গাঢ় আদরের স্পর্শ লজ্জায়, শিহরণে, অপমানে
মধুর চোখের কোণ বেয়ে সমানে জল গড়িয়ে পড়তে থাকে। একটা সময় পর মধু অনুভব করলো ওর কোমল বক্ষ বিভাজনের মধ্যে এক জোড়া ঠোঁটের নেশাগ্রস্ত উন্মাদনায় স্পর্শ। সময়ের ব্যবধানে ঠোঁটের স্পর্শ আরো গভীর থেকে গভীরতর হতে থাকলো। লজ্জায় অপমানে মধুর সেই মুহূর্তে মরে যেতে ইচ্ছে করলো। যাওয়াত ছাড়া আজ অবধি কোনো পুরুষ ওকে স্পর্শ করতে পারেনি, কিন্তু আজ এমন অপরিচিত ব্যক্তির অযাচিত স্পর্শে মধু নিজেকে সামলাতে না পেরে কেঁদেই ফেলল। ওর কান্নার শব্দে সম্বিত ফিরে আসলো ব্যক্তিটির। ও মধুকে ছেড়ে দিয়ে মধুর কাঁধ থেকে কামিজটা তুলে নিয়ে ঠিকঠাক করে দিল, তারপর কপালে একটা গভীর চুমু খেয়ে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। মধু বিধ্বস্তের ন্যায় সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে এলোমেলো পায়ে বাড়ির দিকে পা বাড়ালো। সময়টা এখন রাত 1:30। গুলশানের শান্ত অভিজাত এলাকায় এক বিশাল মার্বেল পাথরের তৈরি রাজকীয় বাড়িটা আজ অস্বাভাবিক রকম ভারী। বাইরে সারি সারি কালো গাড়ি দাঁড়িয়ে, গেটের চারিদিক ঘিরে আছে অসংখ্য সিকিউরিটি গার্ড। বাড়িটার ভেতর তৈরি সিক্রেট কক্ষটা এই মুহূর্তে আধো অন্ধকারে ডুবে আছে। কক্ষের মাঝখানে সারি সারি সাজানো বেশ কয়েকটা ইটালিয়ান সোফা সেট ও তার সামনে রাখা মাঝারি সাইজের একটি কাঠের গোল টেবিল। টেবিলটার ওপর কয়েকটা দামি ওয়াইনের বোতল আর ক্রিস্টালের গ্লাস সাজানো। সেই ক্রিস্টালের গ্লাস আর রুবি রঙা ওয়াইন যেন চারপাশের পরিবেশটাকে আরো ভারী করে তুলেছে। টেবিলটাকে ঘিরে থাকা সোফাগুলোর মধ্যে বসে আছে দেশের কয়েকজন উচ্চ ক্ষমতা সম্পন্ন গণ্যমান্য ভয়ঙ্কর কিছু ব্যক্তি। তাদের মধ্যে রয়েছে আইজি অফিসার নাসের হায়দার, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহমেদ শরীফ, ডিআইজি কামরুল ইসলাম, ঊর্ধ্বতন কাস্টমস অফিসার কমিশনার রফিকুল বারী, পররাষ্ট্র বাণিজ্য বিভাগের সচিব জসিম মোর্শেদ ও মেরিন শপিং কর্পোরেশনের পরিচালক সালমান কবির। এরা প্রত্যেকেই সরকারি গদি ধরে রাখলেও ছায়ার নিচে লুকিয়ে আছে তাদের আসল রূপ। এরা সবাই নারী ও শিশু পাচার থেকে শুরু করে বিভিন্ন অন্ধকার ব্যবসা, বিদেশি সিন্ডিকেট আর কোটি টাকার লেনদেনের সাথে জড়িত। সবার দৃষ্টি টেবিলে রাখা ওয়াইনের গ্লাসে ছড়ানো লাল আভার দিকে। কারোর মুখেই কোনো প্রশান্তির ছায়া নেই। চট্টগ্রামের সাবেক এমপি আশিক সরকার ছিল ওদের দলের একজন সদস্য। আশিকের এমন আকস্মিক নৃশংস মৃত্যু নিয়ে তাদের কারোরই তেমন কোনো মাথা ব্যথা নেই, বরং এরা আশিকের রেখে যাওয়া অসম্পূর্ণ ডিলটা নিয়েই চিন্তায় জর্জরিত। নাসের আশিকের উদ্দেশ্যে একটা ভয়ঙ্কর গালিও ছুড়ে বলে, ওই বেজন্মাটা মরার আগে অন্তত কাজটা করে মরতো। এখন মরার পর আমাদের মাথায় পাহাড় চাপিয়ে দিয়ে গেছে। যে ওকে মেরেছে সে কি 2টা দিন অপেক্ষা করতে পারলো না? শরীফ চিন্তিত স্বরে বলে, আশিক ছিল ডিলের হেড। রাশিয়ার সাইড থেকে প্রেসার আসছে। আগামী সপ্তাহে মেয়েগুলোকে ঠিকঠাকভাবে ওদের কাছে পৌঁছে দিতে হবে। আর ঠিক এই সময় ওকে খুন হতে হলো। ব্যাপারটা এত বাজে হয়ে দাঁড়ালো, উফ, এখন কি করব কিছুই বুঝতে পারছি না। কামরুল লাইটারের সাহায্যে একটা সিগারেট ধরিয়ে তাতে একটা টান দিয়ে বলল, লোকসানটা কয়েকশো কোটি ছাড়িয়ে যাবে। ডিলের ট্রান্সফার দেরিতে হলে ওরা মানবে না। সালমান টেবিলের ওপর থেকে ওয়াইনের বোতলটা হাতে নিয়ে গ্লাসে ওয়াইন ঢালতে ঢালতে বলল, এখন মূল কথা হলো ডিল থামানো যাবে না। যে করেই হোক চালান সময় মতো পৌঁছাতে হবে। চালানের দায়িত্বটা এখন অন্য কাউকে হাতে নিতে হবে। শিপমেন্ট কোন সময়ে যাচ্ছে সেটা ঠিক করতে হবে। রফিকুল বাড়ির সোফায় হেলান দিয়ে আয়েশ করে বসে বললেন, জাহাজ ছাড়বে কাল রাত 1:30টার পর। লোকেশন চট্টগ্রাম বন্দর, ইস্ট ডকের গেট নাম্বার 3। কাগজপত্র সব ঠিকঠাক করা আছে। কথা শেষ হতেই পুরো কক্ষ জুড়ে কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। সবাই একে অন্যের মুখের দিকে তাকায়। ডিআইজি কামরুল সতর্ক স্বরে বলে, কোনোভাবেই পুলিশের চোখে ধরা খাওয়া যাবে না। একটু ভুল হলেই সব শেষ। এই কথায় নাসের হায়দার মুচকি হেসে টেবিলের ওপর থেকে ওয়াইনের গ্লাসটা হাতে তুলে নিয়ে ঘোরাতে ঘোরাতে বলে, আমি থাকতে পুলিশ ডিপার্টমেন্টের আবার সাহস হবে? দেশের অর্ধেক থানা আমার কথায় চলে।
বাকি অর্ধেক চালাই আমার লোক। পুলিশের দিকটা আমি সামলে নেব। বন্দরে কাল রাত থেকে পরের দিন ভোর পর্যন্ত যে কোনো চেকপোস্ট আমার নির্দেশ ছাড়া একটাও গাড়ি থামবে না। নাসেরের কথার শেষ হতেই কামরুল সোজা হয়ে বসলো। ওর চোখ দুটো সরু হয়ে এলো আর মুখে ফুটে উঠলো একটুখানি চিন্তার ছাপ। তবুও আমাদের সতর্ক থাকতে হবে। তোমরা কি অফিসার ঈশান জাওয়াদ মির্জার কথা ভুলে গেছো? নামটা উচ্চারণ হতেই কক্ষে থাকা সবার মুখের রং খানিকটা পাল্টে গেল। ঘরের ভেতরে যেন একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। কামরুল হাতে থাকা জ্বলন্ত সিগারেটের শেষ অংশ অ্যাশট্রেতে রেখে বলল, ওই মানুষটা আমাদের আদেশ অমান্য করার সাহস দেখিয়েছিল, আমাদের বিরুদ্ধে দাঁড়াবে ভেবেছিল, আর তার পরিণামও ভালো হয়েছিল। ভয়াবহ। কক্ষের হালকা আলোতে কামরুলের ঠোঁটের কোণে ফুটে থাকা নিষ্ঠুর হাসিটা জ্বলন্ত হয়ে ওঠে সিগারেটে। আমাদের কাজে বাধা দিলে এর পরিণাম কতটা ভয়ানক হয় সেটা ও নিজের জীবন দিয়ে বুঝিয়েছে। ওয়াইনের গ্লাস হাতে নিয়ে সালমান ধীর স্বরে বলে, যাই হোক, এখন তো আর লোকটা নেই। তার আত্মা যেন জান্নাতে যেতে পারে সেই প্রার্থনাই করি। হাহা, যতই হোক, আমরা আবার এতটাও পাষাণ নই যে একজন মরা লোকের খারাপ চাইব। বলতে বলতেই পুরো কক্ষের সবাই সমস্বরে হাসিতে ফেটে পড়ল। সেই হাসির শব্দ চারপাশে আধো অন্ধকারকে আরো ভারী করে তুলল। আহমেদ শরীফ সোফায় হেলান দিয়ে বসে গভীর শ্বাস ছাড়ল, কিন্তু নাসের হঠাৎ হাসি থামিয়ে দিয়ে সবার দিকে তাকালো। ওর চোখে হিংস্র এক ঝিলিক। তবে একটা কথা কিন্তু না বললেই নয়। সবাই হাসি থামিয়ে নাসেরের দিকে তাকিয়ে রইল, পরবর্তী কথাটা শোনার অপেক্ষায়। নাসের হাতের গ্লাসটা টেবিলের ওপরে নামিয়ে বিকৃত হেসে বলল, ঈশান জাওয়াদ বউটা কিন্তু উফ, একেবারে ঝাক্কাস মাল ছিল। একবার বাগে আনার সুযোগ হয়েছিল বটে, কিন্তু তখন সময় সুবিধা করে উঠতে পারেনি। কক্ষের চারপাশে আবারও অশ্লীল হাসি ছড়িয়ে পড়ল। রফিকুল বাড়ি গলা খাকারি দিয়ে বলে উঠল, সময় আছে নাসের ভাই, এমন জিনিস কি চিরকাল হাতছাড়া থাকবে? সময় বের করে একদিন বাগে নিয়ে আসবেন, তাহলেই তো হলো। আবার উগ্র হাসির শব্দে পুরো কক্ষ পূর্ণ হয়ে ওঠে। এই হাসির নিচে লুকিয়ে থাকা নর্দমার মতো নোংরা মানসিকতা পুরো পরিবেশটাকে আরো ঘন অন্ধকারে মুড়িয়ে ফেলে। টেবিলের ওপরে ক্রিস্টালের গ্লাস ওয়াইন আলতো আলোয় চকচক করছে, আর দূরে দাঁড়িয়ে থাকা দেওয়াল ঘড়িটার কাঁটা দুটো কেবলই টিক টিক শব্দ তুলছে। মোর্শেদ ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে বলে, বিষয়গুলো আজ রাতেই ক্লিয়ার করতে হবে। আশিক নেই তাতে কিছুই যায় আসে না, ডিল ঠিকই যাবে। আর ঈশানের মতো কেউ সামনে এলে তার পরিণামও ঈশানের মতোই হবে। চারপাশটা নেমে এলো গভীর নিস্তব্ধতায়। লোভ আর ক্ষমতার অন্ধকার বন্ধনে বাধা হয়ে পড়ে কক্ষের ভেতরটা। অন্ধকার আলোতে তাদের চোখে ফুটে ওঠে নগ্ন লোভের ঝিলিক। বাইরের রাত আরো গভীর হয়, আর সেই সাথে পাল্লা দিয়ে তাদের পরিকল্পনা হয়ে ওঠে আরো শুভ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ গল্পটি দেখছিলেন। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর গল্পের পরবর্তী অংশ পেতে হলে আমাদের সাথেই থাকবেন। গল্পের নাম হচ্ছে রুবি রাঙা গোলাপ, লেখনীতে কানিজ ফাতেমা। আর গল্পটিতে বিভিন্ন গালির ইউজ হয়েছে, আমি সেই গালিগুলো অ্যাভয়েড করে গেছি। প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।